যেদিন আমার চাচাতো বোন সাথী প্রেমের বিচ্ছেদের কারণে কান্না করছিল, তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তখন মনে মনে বলেছিলাম আমি কখনো এসব প্রেম টেমের বেড়াজালে নিজেকে জড়াবো না, কারণ তার কান্না, তার মর্মার্থ আমি দেখেছি, শুনেছি। আর তার 1 মাস পরে আমার চাচাতো বোন আত্মহত্যা করে। আমি ফ্যানে তার ঝুলন্ত লাশ দেখেছি। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি আমি কখনো প্রেম করব না, কাউকে ভালোবাসবো না। যখন আপুর লাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, তখন আপুর একটা কথা কানে বাজতেছিল, নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসতে নেই। যখন দেখবে তুমি তাকে ছাড়া অচল, ঠিক তখনই সে পাল্টে যাবে। তুমি ঠকে যাবে, তার কাছে নিষ্ঠুর ভাবে ঠকে যাবে। তোমার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সেই থেকে আমার একমাত্র লক্ষ্য হলো কারো প্রেমে বা ভালোবাসায় নিজেকে না ডোবানো। আমি কারো মায়া কিংবা ভালোবাসায় জড়াবো না। কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই কথাটুকু জিন্নাতকে বলে থামলো বেলি। জিন্নাত বেলির একমাত্র বেস্ট ফ্রেন্ড। গত 2 বছর ধরে সাইফ নামক যুবক বেলির পেছন পড়ে আছে। অনেকবার প্রেম ভালোবাসার প্রস্তাবও দিয়েছে, কিন্তু বেলির যতবার দিয়েছে ততবারই ফিরিয়ে দিয়েছে। সাইফ তার কারণ জানতে চেয়েছে, কিন্তু বেলি কখনো কারণ বলেনি। জিন্নাত: তার মানে তুই এই কারণে সাইফ ভাইকে বারবার ফিরিয়ে দিচ্ছিস? বেলি: এটা এই কারণ। জিন্নাত: দেখ বেলি, সাইফ ভাই অনেক ভালো মানুষ আর উনি ভালো চাকরিও করেন। তুই এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সাইফ ভাইকে মেনে নে। বেলি: শুন জিন্নাত, আমি জানি সাইফ ভাই অনেক ভালো মানুষ, উনি ভালো চাকরিও করেন, কিন্তু আমি এসবে জড়াতে চাই না আর জড়াবো না। বলে বেলি একটা রিক্সা ডেকে উঠে গেল। বাড়ি যেতে আর 20-25 মিনিট লাগবে। জিন্নাতকে ওর সাথে নেয়নি রাগ করে। জিন্নাত আর ওদের বাড়ি পাশাপাশি, তাই একসাথে থাকে সব সময়। জিন্নাত: বেলি বেলি শোন, আমাকে নিয়ে যা। বেলি শুনলে তো জিন্নাত দীর্ঘশ্বাস ফেলে রিক্সা ডেকে উঠে গেল। বেলি: কেউ আমাকে বুঝে না, ভাই বোন এখন বেস্ট ফ্রেন্ড, সবাই শুধু সাইফ করে। এই সাইফ ব্যাটা কি জাদু জানে নাকি? সবাই ওর গুণগান করে, মাঝে মাঝে মা চাচি দাদিরাও করে। অদ্ভুত, এত সাইফ করার কি দরকার? বুঝি না কি আছে সাইফের মাঝে, সবাই শুধু ওর নাম জপে। দূর, ভালোও লাগে না। এই ব্যাটা কোথায় থেকে 2 বছর আগে আমদানি হয়েছে কে জানে। এই কথাগুলো বিড়বিড় করতে লাগলো। রিক্সাওয়ালা গাড়ি থামিয়ে দিতে চারপাশ দেখতে লাগলো। বাড়ির সামনে থামিয়েছে। ও নেমে ভাড়া দিলে রিক্সাওয়ালা গাড়ি ঘুরিয়ে নিতে রাস্তার পশ্চিম পাশে কিছু ছেলেদের সাথে কথা বলতেছে। দুজনে চোখাচোখি হলো। বেলি চোখ ফিরিয়ে নিল, ওই চোখেও তাকিয়ে থাকতে পারে না। বেলি দ্রুত বাড়িতে গেল। সাইফ: মহারানী রেগে আছে কেন? কিছু হলো নাকি? আর একা আসছে কেন? জিন্নাত কোথায়? খবর নিতে হচ্ছে তো, মনে মনে বলল। এমন সময় জিন্নাতকে দেখে রিক্সা নিয়ে আসছে। তাই ছেলেদের বলল পরে এ বিষয়ে আলোচনা করবে, বলে জিন্নাতের বাড়ির দিকে আসতে লাগলো। সাইফ রিক্সা থামিয়ে জিজ্ঞেস করলো, সাইফ, জিন্নাত বেলি রেগে আছে কেন? বলো তো, কি হয়েছে ওর? কেউ কি বিরক্ত করেছে ওকে? জিন্নাত: পরে বলছি ভাইয়া, তবে চিন্তার কিছু হয় নাই। আপাকে রিজেক্ট করার কারণ জানতে পেরেছি, বাড়ি গিয়ে সব বলেছি, বলে বাড়া মিটিয়ে বাড়ি চলে গেল। সাইফ বেলির বান্ধবীর থেকে সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর সোজা বাড়িতে চলে গেল। কেটে গেল 1 সপ্তাহ। এই কয়েকদিন সাইফ ও বেলি দেখা হয় না। বেলি সাইফকে খুঁজতো চোখের আড়ালে, কিন্তু মুখ ফুটে কাউকে ওর কথা জিজ্ঞেস করতো না। বেলির বাবারা 2 ভাই। বেলির বাবা আশরাফুল ইসলাম ছিলেন ছোট। ওনার স্ত্রী কলি হলেন বেলির মা। তাদের 2 সন্তান বেলি ও আরাব। বেলির বাবার বড় ভাই হলেন আতিকুর ইসলাম, ওনার স্ত্রী রিমা। তাদের 2 সন্তান সাথী ও সাফি। সাথী মারা গেছে, সাফি এখন ওনাদের একমাত্র সন্তান। আর সাইফ হলো পাশের এলাকার মেম্বারের ছেলে, বেলি বাবাদের চাচাতো বোনের ছেলে। তাই ওর কদরে বেশি এই গ্রামে। সাইফ যেমন মেধাবী তেমনি ভদ্র, তবে ওনার রাগ বেশি, সেটা সবাই সম্পর্কে জানে। তবুও সবাই তাকে পছন্দ করে। এলাকায় তার একটা সম্মান আছে। সে বর্তমানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছেন। গত 2 মাসে তবে চাকরিতে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজ থেকে আসার সময় বেলি চারপাশ খুঁজেছে সাইফকে। বেলি সাইফকে এই 1 সপ্তাহ অনেক মিস করেছে। মানুষটার কিছু হয় নাই তো এই নিয়ে চিন্তিত ছিল। বেলি বাড়িতে ঢুকে গেট বন্ধ করে ঘরে প্রবেশ করলো। দেখলো ঘর পরিষ্কার আর রান্নার বিশাল আয়োজন চলছে। বেলি ভাবলো আজ কি অতিথি আসছে নাকি? কই, সে তো জানতো না। বেলি এই বিষয়ে মাথা না ঘামিয়ে রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রাখলো। তারপর ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। আর শরীর থেকে মনে হয় বেশি ক্লান্ত। বেলি চোখ বন্ধ করলো। তখনই সাইফ চেহারাটা বেশি আসলো। বেলি আর না ভেবে গোসলের জন্য গেল, এতে যদি একটু ভালো লাগে। বেলি ওয়াশরুম থেকে এসে দেখলো তার মা বিছানায় বসে আছে, তার হাতে একটা লাল রঙের জামদানি শাড়ি। আম্মু, শোনো, বেলি আজ তোমাকে দেখতে আসবে পাত্রপক্ষ, তাই আমি রিমাকে পাঠাচ্ছি। আর বিয়েতে মতামত নিয়ে কোনো কথা শুনতে চাই না তোমার বাবা। জানোই তো উনি কেমন, লক্ষ্মী মেয়ের মতো সেজে থাকো। ছেলের পক্ষ এলে তোমাকে ডাক দিব। তুমি রিমার সাথে চলে যেও, বলে থামলেন বেলির আম্মু।
বেলি আচ্ছা আম্মু বলে শুধু মাথা নাড়ালো। বেলি রিমার সাহায্যে তৈরি হলো। তিনি তার প্রশংসা করলেন। বেলি আয়নাতে তাকালো। আসলেই তাকে অন্যরকম লাগছে। বেলি ভাবলো, আচ্ছা সাহেব কি জানে আমাদের পাত্রপক্ষ দেখতে আসছে? সারপাতের কথা মনে হতেই বেলির কেমন যেন লাগলো। বিষাক্ত অনুভূতির এটা যা শরীরে চেয়ে গেছে। বেলির ভাবনার মাঝে নিচ থেকে ডাক আসলো বেলিকে নিয়ে যেতে। বেলি ধীরে ধীরে নিচে যেতে থাকলো রিমার হাত ধরে। বেলি মাথা নিচু করে যেতে থাকলো। বেলি প্রথমে সালাম দিল। সালামের উত্তর পরিচিত মহিলার কণ্ঠ শুনে বেলি মহিলার দিকে তাকালো। তার চোখে ভাসলো সাইফের মায়ের হাস্যোজ্জ্বল মুখ। বেলি বিস্মিত হলো। সে নানা কল্পনা করতে লাগলো। বেলি তার ভাবনা বাদ দিয়ে মাথা নিচু করে বসে থাকলো। মেঝেতে নখ খুঁটতে লাগলো। তখন সাইফের মা বলল, ভাইজান আমরা তো পরিচিত, কি আর জানাশোনা দরকার? আপনি বেলি আর সাইফকে আলাদা করে কথা বলার সুযোগ করে দিন। সংসার তো ওরাই করবে, আমরা বড়রা ওদের চারহা ত্যাগ করে দিব। বলেই তিনি চুপ করে বেলির বাবার উত্তরের আশায়। বেলি বাবা বলেন, বেশ তবে তাই হোক। বলে তিনি বেলির মাকে ডাক দিয়ে আলাদা কথা বলার সুযোগ করে দিতে বললেন। বেলি মা আচ্ছা বলে বেলিকে ছাদে কথা বলার সুযোগ করে দিল। কথা বললেন। তিনি সাইফে বেলির সাথে যেতে বললেন। সাইফ মাথা নাড়ল শুধু। বেলি দৃঢ় পায়ে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে হেঁটে ছাদে উঠতে লাগলো। তার শরীর কাঁপছে, মনে হচ্ছে শরীর চলছে না। তার সাথে সাইফের বিয়ে তার কাছে কল্পনার অবিশ্বাস্য লাগছে। বেলি কয়েকদিনে সাইফের অনুপস্থিতি বুঝতে পেরেছে। তার সাইফের প্রতি ভালোবাসা না থাকলেও অনুভূতি আছে। অনুভূতিটা কিসের অনুভূতি সেটা সে জানে না। সে এতটুকু বুঝতে পেরেছে যে সাইফের প্রতি তার দুর্বলতার অনুভূতি রয়েছে। বেলি ছাদে এসে পৌঁছালো, সাথে সাইফও। সময়টা তখন গোধূলি বিকেলের। সূর্য রক্তিম বর্ণ ধারণ করে আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। পাখিরা তাদের নিরে ফিরে যাচ্ছে। বেলা ফুরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। এই সময়টার যেন আলাদা সৌন্দর্য আছে। এই সৌন্দর্যের মাঝে সাইফের সামনে থাকা রমণীর সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। রক্তিম সূর্যের আলো যেন বেলির সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। সে আবারও নতুন করে রমণীর মায়া জড়িয়ে যাচ্ছে। বেলিকে কিছু বলতে না দেখে সাইফ কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আশ্চর্য, তার গলা কাঁপছে, কেমন একটা অস্থিরতা লাগছে। কথাগুলো সাজিয়ে মুখ ফুটে বলতে পারছে না। এই বেলিমা নামক রমণীর সামনে আসলে তার এমন লাগে, সে কেমন যেন হয়ে যায়। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে থাকে। মনে হয় বুকের ভেতর কেউ তবলা বাজাচ্ছে। সাইফ নরসুরে বেলিকে বলে ডাক দিয়ে চুপ করে থাকলো। বেলি আকাশের দিকে থেকে চোখ ফিরে সাইফের দিকে তাকালো। সে সাইফের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। হৃদস্পন্দন যেন থেমে যায়। এই কেমন অনুভূতি? বেলি উত্তর দিল, জি বলেন। সাইফ কেমন আছো? বেলি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কথাগুলো বলতে তার গলা কাঁপছিল। সাইফ হয়তো তাই বুঝতে পেরেছে, তাই সে বেলিকে স্বাভাবিক হওয়ার কথা বলল। সাইফ বুঝতে পেরেছো তো আমাদের বিয়ের কথাবার্তা চলছে? জি পেরেছি সাইফ, বেলি বলে ডাক দিল কেমন কোমল স্বরে। বেলি সাহেব বেলির দিকে তাকালো। ইস, এই মেয়েটার মাঝে এত মুগ্ধতা কেন? বেলি শাড়ি পরে আছে। সেই বেলির দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ছাদ থেকে নয়নতারা ফুলটা ছিঁড়ে বেলির দিকে দিল। বেলি ফুলটা কাঁপা কাঁপা হাতে নিল। তখনই সাহেব আকাশের দিকে তাকিয়ে বলল, বেলি তুমি কি আমার হবে? একান্ত ব্যক্তিগত আমার হয়ে যাও না। একান্ত আমার হয়ে তুমি আমাকে ভালোবাসতে হবে না। আমার জীবন সঙ্গী হিসাবে সারা জীবন থেকে যাও। আমার সুখ দুঃখে সাথী হিসাবে পাশে থেকো। একটুখানি বিশ্বাস করো আমাকে তোমার করে নাও। আচ্ছা, আমিটাকে তোমার করে নেওয়া যায় না বেলি? বলে সাইফ থামলো। বেলি কি বলে তা শোনার আশায়। বেলি স্তব্ধ হয়ে গেছে। আগে সাইফ জিন্নাত আর চিঠির মাধ্যমে তার অনুভূতি জানিয়েছে। এই প্রথম সাইফ বেলির সামনে তাকে তার মনের জমিয়ে থাকা সুপ্ত অনুভূতি প্রকাশ করলো। বালির মাঝে উত্তেজনা কাজ করছে। সেও তো সাইফের প্রতি আসক্ত হয়ে গেছে। সাইফের প্রতি তারও সহানুভূতি আছে, অনুভূতি আছে। সেও তার অনুভূতি প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে শব্দ আসছে না। মনে হচ্ছে গলাটা কেউ চেপে ধরে আছে। সে অনেক কষ্ট উচ্চারণ করলো, যাই। সাইফ জিজ্ঞেস করলো, আমাকে তোমার করে নেওয়া যায় না বেলি? বেলি মাথা নাড়লো। সাইফ জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। অবশেষে বেলি নামক রমণী তার হচ্ছে। সে যেন বহুকাঙ্ক্ষিত জিনিসটা পেতে চলেছে খুব দ্রুতই। বেলি চাচাতো বোন এসে ডাক দিল নিচে যাওয়ার জন্য। তাকে যেতে ওকে পাঠিয়েছে। বেলি মাথা নিচু করে বাবার পাশে দাঁড়ালো। বেলির বাবা বললেন, বেলি আমি এবং আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সাহেবের সাথে তোমার বিয়ে দিব। সাহেবকে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি আমরা চাচ্ছি তুমি আমাদের সিদ্ধান্ত মেনে সাহেবকে স্বামী হিসাবে গ্রহণ করো। বলে বেলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। যতই উপরে কঠিন হোক না কেন, তিনিই তো বাবা। তার মেয়ে তার জীবনে কি তিনি ভালো করে জানেন। এই সন্তানের মুখ থেকেই তো তিনি প্রথম বাবা ডাক শুনেছেন।
এমনিতে মেয়েদের প্রতি বাবাদের আলাদা টান থাকে। বেলি সবার সামনে লজ্জায় কিছু বলল না, ছোট্ট করে আচ্ছা বলল। সাহেবের পরিবার ও সাহেব সবাই সেটা শুনল। বেলিকে তার বাবা তার রুম থেকে চলে যেতে বললেন। বেলি মাথা নাড়িয়ে রুমে যেতে লাগলো। যেতে সে শুনলো তাদের বিয়ের তারিখ ঠিক করা চলছে। সাহেবের পরিবার আর বেলির পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে আজকেই হবে। বেলি সেই খবর পেল তার চাচাতো বোন সাফির থেকে। সে যেন বহু কাঙ্ক্ষিত জিনিসটা অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাচ্ছে। এর মাঝে বেলির বেস্ট ফ্রেন্ড জিন্নাতের গলার স্বর শুনতে পেল। মনে হচ্ছে বাসার সবাই সাথে পরিচয় হচ্ছে। জিন্নাত, কি রে বেলি, সাহেব ভাইয়া অবশেষে তোকে পাচ্ছে বলতে বলতে বেলির পাশে বসলো। বেলির দিকে একটু হেলান দিয়ে বলল, বেচারা কত 2 বছর তোর জন্য কত কষ্ট পেল, অবশেষে তার কষ্টের সমাপ্তি ঘটেছে। বিশ্বাস করে বেলি, তোর জন্য আর সাইদ ভাইয়ের বিয়েতে সবচেয়ে বেশি খুশি আমি। বেলি জিন্নাতের কথাগুলো শুনে কিছু বলল না। তার মাঝে কেমন যেন অনুভূতি, মনে হয় প্রত্যেক মেয়ের এমন লাগে নিজের বিয়েতে। বেলি, তুই কি করে সব জানলি? আমি তো কিছুই জানতাম না। আর তুই এতদিন কলেজে ছিলি না কেন? জিন্নাত, নানুর বাড়ি গিয়েছিলাম, মোবাইল নষ্ট হয়ে গিয়েছে। তার উপর তুই যে সেদিন রাগ করেছিলি, তাই ভাবলাম তোর রাগ কমে যাক, তারপর যোগাযোগ করবো। আর সাহিব ভাই মেসেজ করে জানালো তোরা আজকে বিয়ে করছিস, আমি যেন তোর পাশে থাকি, তাই আমাকে আসতে বললো। দেখেছিস ভাইয়া কত কেয়ারিং। বেলি জিন্নাতের শেষ কথাগুলো শুনে লজ্জা পেল। বেলি, তুই আগের থেকে যে জানতি সাহিব ভাইয়ার পরিবারে আমাকে দেখতে আসবে? জিন্নাত, ছি বেলি, কিছুক্ষণ পর তোর সাইয়া হবে, এখন তুই তাকে ভাইয়া বলিস? বেলি অভ্যাস পরিবর্তন করে ফেলেন, না হয় বেচারা বিয়ের প্রথম দিনে অজ্ঞান হয়ে যাবে। আমি সব আগে থেকেই জানতাম, তোকে বলিনি এই আর কি। কেন বেলি, আমাকে কেন বলস নাই? তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি ওনার? জিন্নাত, বললে কি আজ সারপ্রাইজ থাকতো বল। তাছাড়া সাহিব ভাই 1 সপ্তাহ ধরে ওনার পরিবারকে রাজি করিয়ে ওই দিন তোর থেকে জানার পর কেন তুই সাহিব ভাইয়াকে বারবার ফিরিয়ে দিচ্ছিস? আমি সব বলে দিয়েছি। তারপর সাহিব ভাইয়া আন্টির কাছে গিয়ে বলেছে তোকে বিয়ে করতে চাই। আরও বলতেছে আম্মু যেই করে হোক আমার বেলিকে চাই, আমি ওকে ভালোবাসি, আম্মু ওকে তুমি আমার কাছে এনে দাও বলে উনি আন্টিকে জড়িয়ে ধরলেন। আন্টি, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোর বাবা চাচাদের সাথে আগে কথা বলেনি? এদিকে সবাইকে হাত করে বেলির বাবার কাছে তোর জন্য চাইবো। বেলির বাবাকে তো চিনিস, কীরকম জেদি মানুষ, উনি প্রেম পছন্দ করে না। যদি শুনি তুই বেলিকে পছন্দ করিস বা তোরা কোনো সম্পর্কে আছিস, তাহলে উনি এই সম্পর্কে রাজি হবেন না। তাই আমরা বড়রা চেষ্টা করব বেলিকে এই বাড়িতে আমার ছেলের বউ করে আনতে। আর বেলি অনেক অনেক ভালো মেয়ে, সবাই চায় এরকম মেয়ে ছেলের বউ করতে, তাই বেলিকে আমিও চাইতাম, কিন্তু তোর পছন্দ থাকতে পারে ভেবে সামনে এগিয়ে যেতে পারিনি। এখন আমার ছেলে যেহেতু রাজি, তাই আমি তোর জন্য বেলিকে এনে দিব। সাহিব, ধন্যবাদ আম্মু। জিন্নাত, বুঝতে পারছো ভাইয়া কিভাবে রাজি করিয়েছে? বেলি, কিন্তু সাফি যে বলল আজ বিয়ে হবে। জিন্নাত, তোর বাবা রাজি হওয়ার পর আন্টি প্রস্তাব রেখেছে আজ আকদ হবে, তোর ফাইনাল পরীক্ষার পর অনুষ্ঠান হবে। আর সাহিব ভাইয়া নতুন চাকরি, তাই এখন ছুটি পাবেন না। এই কথা বলে আন্টি আজ আকাদের ব্যবস্থা করেছেন। তুই 2 দিন ওখানে থেকে এখানে চলে আসবি, তারপর পরীক্ষার পর অনুষ্ঠান করে একেবারে যাবি। বেলি, ও আচ্ছা। জিন্নাত, সাহিব ভাইয়া জিজ্ঞেস করেছে তুই কি রঙের শাড়ি পরবি, ওনারা মার্কেটে গিয়েছেন। বেলি বলল আমার পছন্দ নেই, উনি যেটা পছন্দ করে একটা আনতে বল। 17 জুলাই 2025। বেলির জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। চারপাশের মানুষজন একটু স্বস্তি মিলছে না তার। মনে হচ্ছে এসব কোলাহল থেকে দূরে গিয়ে নিঃশ্বাস নিলে ভালো হতো। কিছুক্ষণ আগেও মানুষ ছিল না, বিয়ের খবরে মানুষ এসে গড়ভর্তি হয়ে গেছে। আজকের পর থেকে সেও বাড়ির অতিথি হয়ে যাবে ভাবতে তার দম বন্ধ হয়ে আসছে। তখন সে কারো মেয়ে থেকে বউ হয়ে যাব। মেয়েদের জীবন এমনই চিরচেনা, ঘরবাড়ি সকল বন্ধন ছিন্ন করে অন্যের ঘরে যেতে হয়, পরকে আপন করে একসাথে মিলেমিশে থাকতে হবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল বেলি। যদিও সাহেবের পরিবারের লোকজন তার পরিচিত, তবুও সবাই শপিং করে আসছে তার আগে বেলি জিনিসগুলো পাঠানো হয়েছে। সাহেবের পরিবার ও বেলির পরিবার একসাথে খাওয়া দাওয়া করবে, তারপর বউ নিয়ে যাবে। বাড়ির বউরা রান্নার কাজ করছে, কাজ প্রায় শেষের দিকে। বসার ঘরে সবাইকে বসার জন্য নাস্তা পানির ব্যবস্থাও করেছে। বেলির মা ও চাচি মিলে বেলিকে এক প্রতিবেশী আন্টিকে খাদিজা বেগম বেলির মা ও চাচিকে নতুন পোশাক পরার জন্য বললেন। আকদ হোক, তবুও মেয়ের বিয়ে, অনেক মানুষ আসবে, অনেক খুঁতো ধরতে পারবে, তাই বেলির মা ও চাচি ওনাকে রান্নাঘরের দায়িত্ব দিয়ে গেছেন। এর মাঝে বেলির বাবা বেলির মাকে ডাকলেন বেলি সাজানোর কথা জিজ্ঞেস করার জন্য। আশাফুল ইসলাম পলি, সাহিবের বাবা চাচ্ছে আগে বিয়ে হবে, পরে খাওয়া দাওয়া করবেন। ওইদিকে বেলি সাজগোজ কত দূরে গিয়েছে দেখো তো।
কলি আমি জিন্নাতকে আর পাশের বাড়ির আবিরের বউকে দায়িত্ব দিয়েছি আর সাজাতে একটু সময় লাগে, আপনি তো জানেন। আশরাফুল ইসলাম আচ্ছা বুঝলাম, ওদের একটু তাড়াতাড়ি করতে বলো। কলি আচ্ছা বলছি। ওনাদের আর কোনো নাস্তা পানি বা শরবত লাগলে আরবকে পাঠিয়ে দিচ্ছি। আশরাফুল ইসলাম না লাগবে না, তুমি ওদের কাছে যাও বলেই তিনি বসার ঘরে চলে গেলেন। আরবকে এখন ওনার দরকার, মসজিদ থেকে হুজুর আনতে হবে। যদিও সাইফ আসার সময় কাজে নিয়ে এসেছে, তবুও তিনি হুজুর দিয়ে মিলাদ পরিয়ে মিষ্টি বিতরণ করে মেয়ে বিয়ে দেবেন। বেলির মা ও তার স্বামী চলে যাওয়ার পর বেলিদের কাছে গেলেন তাদের তাড়াতাড়ি সাজ কমপ্লিট করার জন্য। বেলির মা দরজা ধাক্কা দিয়ে জিন্নাতকে ডাকলেন দরজা খোলার জন্য। কলিয়ে জিন্নাত দরজা খোল, খুব জরুরি, তোমার আঙ্কেল তাড়াতাড়ি এদিকে কাজ শেষ করতে বলেছেন। তখনই দরজা খোলা শব্দ হলো। আবিরের বউ দরজা খুলে দিয়েছে। তিনি রুমে ঢুকে মেয়ের দিকে তাকালেন। কতটুকু সাজ শেষ হলো? তিনি দেখলেন সাজ প্রায় শেষ, শুধু শাড়ির কুচিগুলো কিছুটা এলোমেলো। তাই তিনি এগিয়ে গিয়ে কুচিগুলো খুলে আবার ঠিক করে দিলেন। তিনি আবার মেয়ের দিকে তাকালেন। মেয়েদের বুঝি বউ সাজলে সুন্দর লাগে, আর মেয়েকে এখন তার কাছে এখন রাজকন্যা লাগছে। রাজকন্যাদের তৈরি রাজপুত্রের জন্য। সঠিক সময়ে রাজপুত্র এসে রাজকন্যাকে নিয়ে যায়। আজ তার রাজকন্যাকে নেওয়ার জন্য রাজপুত্র চলে এসেছে। চাইলে তিনি তার মেয়েকে কাছে আগলে রাখতে পারবেন না। এতদিন তার মেয়ে জন্ম হলো, এত তাড়াতাড়ি তার মেয়ে বড় হলো কবে? তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন। বেলি তার মায়ের স্পর্শ পেয়ে শব্দ করে কান্না করতে লাগলো। এতক্ষণ বোধ হয় এই স্পর্শটুকুর দরকার ছিল। বেলি মায়ের চোখও পানি মেয়ে দেখার আগে তিনি তা মুছে ফেললেন। বললেন বাহ, আমার মেয়েকে তো খুব সুন্দর লাগছে এই সামান্য সাজে। বেলি এবার আরো শব্দ করে কান্না করতে লাগলো। তিনি মেয়ের হাত বুলিয়ে বলে ওই দিকে রান্নার কাজ যেতে হবে বলে বেলির থেকে সরে রুম থেকে চলে যাচ্ছিলেন। দরজা পর্যন্ত এসে জিন্নাত ও আবিরের বউকে ইশারা দিলেন বেলিকে স্বাভাবিক করার জন্য আর সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি আর কিছুটা সময় থেকে মেয়েকে দেখার ইচ্ছা ছিল। কিছুক্ষণ থাকলে তার মেয়ে যা আবারও ভেঙে পড়বে। লালবাগ নিবাসী মোহাম্মদ নুরুল আমিনের একমাত্র পুত্র মোহাম্মদ সাইফ ইসলামকে স্বামী হিসেবে গ্রহণ করলে বলুন মা কবুল। কাজী সাহেব গত 20 মিনিট ধরে এই কথাটি বলে যাচ্ছে, কিন্তু বেলি কিছুই বলছে না। তখন বেলির মা, চাচি আরও কয়েকজন মহিলা এসে বুঝাতে লাগলো বলে দেওয়ার জন্য। অবশেষে বেলি মুখ খুলে বলল, মা আমি কি আজকের পর থেকে তোমাদের কাছে পর হয়ে যাব? বলে এসে শব্দ করে কান্না করতে লাগলো। বেলির মা কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। তার অন্তরটাকে নাড়িয়ে দিয়েছে বেলির কথাটি। অনেকক্ষণ কান্নার পর বেলির মা কান্না থামলো। তখন কাজে আবারও একই বাক্য উচ্চারণ করলো। বেলি এবার 3 বার কবুল বলে সাহিব নামক পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করলো। সে এখন একা নয়, তার সাথে আরও একজন জড়িয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ রূপে সাহিব নামক পুরুষটির অর্ধাঙ্গিনী। এখন এই পুরুষটি তার সব। স্বামী এখন তার ভালো থাকা খারাপ থাকা সবাই। এখন কাজী সাহেবের কাছে আসলেন বিয়ে পড়ানোর জন্য। নাইগড় নিবাসী মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেবের একমাত্র কন্যা রাইফা জাহান বেলিকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি থাকলে কবুল বলুন। সাহেব ধীরে ধীরে 3 বার কবুল বলে বেলিকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। অবশেষে তার ভালোবাসার মানুষটিকে তার হলো। এখন কেউ তার থেকে নিয়ে যেতে পারবে না। তার খুব করে চাওয়া নারী। সে কোথাও যেন একটা লেখা পড়েছিল, মানুষ তার প্রিয় মানুষকে পেয়ে থাকলে বাঁচার ইচ্ছে আরও দ্বিগুণ হয়ে যায়। কথাটা আজ তার কাছে সত্য হয়ে গেছে। কেননা তারও বেলিকে নিয়ে একসাথে বাঁচার ইচ্ছে করছে। তার সাথে বৃদ্ধকাল পর্যন্ত বাঁচতে ইচ্ছে করছে। দায়িত্ব শব্দটা সহজ হলেও এটার অর্থ অনেক ভারী। এটা বহন করা, সঠিকভাবে পালন করা কঠিন। দায়িত্ব নিতে সবাই পারে, কিন্তু দায়িত্ব পালন করতে সবাই পারে না। এই জন্য মনে হয় লোকে বলে প্রেমিক পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ উত্তম। দায়িত্ব মানেই তো গোটা একটা মানুষের ভালো থাকা, খারাপ থাকা, ভালো মন্দ সব কিছু। বেলির মা বাবা বেলিকে সাহেবের হাতে তুলে দিলেন। এখন সেই বেলির একমাত্র অভিভাবক। বেলির সব কিছু দায়িত্ব তাকে দিয়ে দিলেন। কন্যা বিদায় বেলির কাছে মনে হচ্ছে মেয়েদের সবচেয়ে কষ্টের মুহূর্ত বোধ হয় এই সময়টা। আজকের পর নিজের চিরচেনা বাড়িটা আর নিজের থাকছে না। সেখানে কোনো অধিকার থাকবে না, থাকলেও নামমাত্র। এই বাড়িতে আসতে হবে অতিথি হয়ে 2 দিনের জন্য।
তার এত এত কান্না আর মিনতি করার পরও তাকে কেউ এই বাড়িতে রাখছে না, অথচ বিদায় দিতে তাকে কত সান্ত্বনা বাণী শোনাচ্ছে। এতে যেন তার কষ্ট আরও দ্বিগুণ হয়ে গেল। অবশেষে সাহেব বেলিকে কোলে করে গাড়িতে তুলল। সে গাড়ি ছাড়ার আগে জিন্নাতের হাত ধরেছিল, যদিও জিন্নাতকে বেলির সাথে যাওয়ার কথা বলেছে, কিন্তু জিন্নাত না করে দিয়েছে। গাড়ি চলে যাচ্ছে সাহেবের বাড়ির পথে। বেলি তাকিয়ে রইল। অন্য সব নিয়মকানুন শেষ করে বেলিকে একটু বসার জায়গা করে দিলেন বেলির শাশুড়ি। সবাই এখন বউ দেখছি। বেলির ননদ, দেবর সকলে মিলে কথা বলছে, বউকে হাসানোর চেষ্টা করছে। বউ দেখা শেষ করে বেলি শাশুড়ি বললেন কাপড় পাল্টে অন্য কাপড় পরতে, এতে ওর হালকা লাগবে। বেলি ওর শাশুড়ির কথা মতো কাপড় পাল্টে ফেললো। এতে অবশ্যই তার এক ননদ সাহায্য করেছে। বেলির ননদগুলো সবাই মিলে তাকে সাহেবের রুমে রেখে গেছে। সেই রুমটা ভালোভাবে চোখ ঘুরিয়ে দেখছে। রুমটা খুব সাধারণ হলেও বেশ পরিপাটি। তার সাজানো আর খাট সাজানো হয়েছে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে। ফুলের গ্রানে রুমের প্রতিটা কোনায় কোনায় ভরপুর। তার বসে থাকতে ভালো লাগছে না দেখে সে বেলকনিতে চলে গেছে। গিয়ে তার মন ভালো হয়ে গেছে। দুটো বেলি ফুল গাছ আছে, তাতে ফুলও ফুটে আছে। বেলি ফুলের গ্রানটা মন মাতানো, সাথে ক্যাকটাস গাছও আছে। আজ পূর্ণিমা না হলেও চাঁদের আলো আছে। সে আলো ব্যালকনিতে এসে পরিবেশটাকে আরও মোহনীয় করে তুলছে। সে ব্যালকনিতে থাকা দোলনায় বসে দোল খেতে লাগলো। জায়গাটা তার পছন্দ হয়েছে, সবটা তার ইচ্ছের মতোই। আচ্ছা, সাহিব তার পছন্দের কথা জানলো কিভাবে? সে ভাবতে লাগলো। এর মধ্যে দরজার সামনে চেঁচামেচি হচ্ছে। বেলি বুঝলো সাহিব এসেছে, তাই ওর ভাই বোনেরা টাকার জন্য ধরেছে। সে সাহিব আসছে বুঝেও বারান্দায় বসে থাকলো। সাহিব তার ভাই বোনদের দাবি মিটিয়ে রুমে ঢুকে নিঃশ্বাস ফেললো, যেন যুদ্ধ করে এসেছে। কত প্রতীক্ষার পর সে বেলিকে পেয়েছে, আর হারামিগুলো তাকে বেলির কাছে আসতে দিচ্ছে না। সে খাটে তাকালো, দেখলো বেলি নেই। তারপর রুমে চোখ বোলালো, দেখলো নেই। তাই সে একটু এগিয়ে গেল বেলকনির দিকে, দেখলো বেলি দোলনায়। তাই সে নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে আবার গেল, দেখলো বেলি ঠিক আগের মতোই দোলনায় বসে আছে। সে বেলি ফুল গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে বেলের পেছনে দাঁড়ালো। বেলি মাথা থেকে গোমটাটা সরিয়ে কানের পাশে তার চুলে ফুলগুলো গুছে দিল। বেলি এতক্ষণ চোখ বন্ধ করেছিল সাহেবের স্পর্শ পেয়ে। চোখ খুলে ফেললো। সাহেব বেলের হাতে কিছু ফুল দিল, বলল, আমার বেলি ফুল আর গাছের বেলি ফুল দুটি স্নিগ্ধ। সে বেলি ফুলের পাশে বসলো, তারপর বেলির কাঁধে মাথা রাখলো। বেলি চুপ রইল, সে সময়টা উপভোগ করেছে। সাহেব বসা থেকে বেলির কপালে স্নিগ্ধ একটা পরশ এঁকে দিল আর বেলিকে জড়িয়ে ধরলো। সে বলতে শুরু করলো, বেলি, আমি তোমার সাথে যুদ্ধ হতে চাই। আমার সুখ দুঃখের সাথী হিসেবে চাই। তোমার সুখ দুঃখের সাথী হিসেবে থাকতে চাই। আমার প্রতিটা সকাল হোক তুমিময়। আমার প্রতিটা সন্ধ্যা নামক তোমার নামে। তুমি থেকে যাও আমার স্নিগ্ধ পরশে। আমি তোমাকে আমার স্নিগ্ধ পরশে রাখতে চাই। বেলি সাহেবকে জড়িয়ে ধরলো। সাহেব তার উত্তর পেয়ে গেছে। তারা তাদের জীবনের পরবর্তী সময়গুলোকে সাজানোর পরিকল্পনা করতে লাগলো। তাদের জীবনের বিভিন্ন গল্প করতে লাগলো। এভাবে জীবনের নতুন অধ্যায় শুরু হলো। যাচ্ছে সময়, চলছেও তাদের জীবন। সমাপ্ত।